এফবিআই অফিসার্স এটি দেখে হতবাক যে জেলখানায় কোনো কয়েদিকে মুক্ত ছেড়ে দেওয়া হতো সে তবুও সেখান থেকে পালিয়ে যেতে পারতো না। তো সেখানে কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে তিনজন কয়েদি আসলে কিভাবে পালিয়ে যায়। সব থেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে এই তিনজন কয়েদি জেল থেকে পালিয়ে যাওয়া 10 ঘন্টা পরও জেল কর্তৃপক্ষেরা কিভাবে কোনো খবর পেল না। না শুধু এফবিআই, বরং ইউএসের 3টি টপ লেভেলের এজেন্সিও এই মামলাটির সমাধানে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ফেলে। আমরা বলছি এমন একটি জেল ভেঙে পালানোর কথা যা অতীতের 60 বছর পর্যন্ত শুধু সবাইকে ভাবিয়েছে তা নয়, বরং এটি একটি মিস্ট্রি হয়ে উঠেছে। মিস্ট্রি টিভির আরেকটি ভিডিওতে আবারও স্বাগতম। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই ছোট্ট আইল্যান্ড 22 একর পর্যন্ত বিস্তৃত। তবে এখানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর আসামিদের রাখা হতো। অ্যালকেট্রাসের নামে জনপ্রিয় এই আইল্যান্ড সমুদ্রে একটি বড় পাথরের উপর তৈরি হয়েছে। এই কারণে এটিকে দ্য রকও ডাকা হয়। একে তো এই আইল্যান্ড দূর দূরান্ত পর্যন্ত সমুদ্র দিয়ে ঘেরা, তো দ্বিতীয় এখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য চারপাশে 15 ফিট উঁচু প্রেন্সও দাঁড় করানো হয় জেল সার্জেন্টের 24/7 মনিটরিংয়ের সাথে সাথে। কেননা এটি প্রশান্ত মহাসাগরের ওপেনিংয়ে অবস্থিত, তাই এখানে প্রচণ্ড বাতাস আর উঁচু ঢেউ আইল্যান্ডটিকে সবসময় অশান্ত করে রাখে। সব কন্ডিশন দেখার পর 1934 সালে একে ফেডারেল ফ্রি জোন ডিক্লেয়ার করে দেওয়া হয়, যেখানে প্রয়োজনের চাইতেও বেশি নিরাপত্তা দেওয়া হতো। ভুলক্রমে যদি এখানে কেউ একবার এসে পড়ে, তো এখানে নিচ থেকে পুনরায় বের হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এই জেলকে ইনস্কেপেবলের খেতাবও দেয়া হয়। তবে 1962 সালের 12 জুলাই অ্যালকেট্রাসের এই ভুল ধারণা তখন ভেঙে যায় যখন তিনজন কয়েদি এখানকার সিকিউরিটিকে বড় চালাকির সাথে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার মূল চরিত্র এই 4জন লোক, যেখানে জন অ্যাংলিন আর ক্লারিয়েন্স অ্যাংলিন দুই ভাই ছিল। তাদেরকে একটি ব্যাংক ডাকাতির মামলায় এখানে রাখা হয়েছিল। এরপর হচ্ছে ফ্র্যাঙ্ক মরিস, যে 13 বছর বয়স থেকে অনেকবার নানা মামলায় জেল খেটেছিল। তাকেও অ্যালকেট্রাসে ব্যাংক ডাকাতির মামলা রাখা হয়েছিল। শেষে হচ্ছে অ্যালেন ওয়েস্ট, যে এর আগেও অনেকবার অন্যান্য জেল থেকে পালাবার চেষ্টা করেছিল, যার কারণে তাকে অতিরিক্ত কড়া সিকিউরিটির জন্য অ্যালকেট্রাসে রাখা হয়। অ্যালেন ওয়েস্ট এই জেলে অনেক সময় ধরে বন্দী ছিল, যার জন্য তার জেলের কম্পাউন্ডের সম্পর্কে অনেক ভালো ধারণা ছিল। অ্যালকেট্রাস থেকে পালাবার বুদ্ধি সবার প্রথমে 1960 সালে অ্যালেন ওয়েস্ট তার সে সকল সাথীদের দেয়। অ্যালেন জেলের ব্লক বিতে একটি লুপ হোলের সন্ধান পায়, যেখান দিয়ে তাদের পালাবার পরিকল্পনা হয়তো কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। এখন সমস্যা হচ্ছে, এরা 4জন লাঞ্চ ব্রেকে তো একত্র হতো, তবে এদের সেলস ব্লক বিতে ছিল না। এরা 4জন চেষ্টা করত তাদের যেন ব্লক বিতে শিফট করা হয়। ভাগ্য ভালো হওয়ায় জেলার তাদেরকে ব্লক বিতে শিফট করে দেয়, তাও আবার একজনের সেলের সাথে আরেকজনের সেল বরাবর। এদের প্রথম টার্গেট তো পূরণ হয়ে গিয়েছিল, 4 কয়েদি একসাথে ব্লক বিতে শিফট হয়ে গিয়েছে। আগামী 2 বছর পর্যন্ত তারা নিজেদের সেলসের ভেতরেই নানা খিচুড়ি পাকাতে থাকে, যার সম্পর্কে কারো ধারণাই ছিল না। 1962 সালের 12 জুলাই প্রতিদিনের রুটিন মোতাবেক সকাল 7টায় জেল স্টাফ কয়েদিদের ঘুম থেকে উঠানোর জন্য বের হয়। অ্যাসেম্বলিতে গণনার মাধ্যমে জানা যায় 3জন কয়েদি কম ছিল। স্টাফদের এই ঘটনা মোটেও স্বাভাবিক লাগে না। একজন স্টাফ সেলের ভেতরে গিয়ে তাদেরকে উঠানোর চেষ্টা করে, যার ফলে সে দেখতে পায় 3টি বেডের ভেতরে শুধু ডামি হেডস পড়েছিল। জি হ্যাঁ, সে 3জনেই পালিয়ে গিয়েছিল। আর তারা সোপ প্লাস্টার আর কংক্রিটের সাহায্যে তৈরি এই ডামি হেডস রেখে দিয়েছিল। এদের মধ্যে একটি হাত লাগার মাধ্যমে মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল, যা এই ছবিতেও দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে পুরো জেল স্টাফদের হুঁশ হারানোর অবস্থা। তারা এটি ভাবে যে কয়েদিরা তো আইল্যান্ড ছেড়ে কোথাও যেতে পারবে না, তাই তারা পুরো আইল্যান্ডের তল্লাশি নেওয়া শুরু করে। তবে কোথাও তাদের নাম নিশান খুঁজে পাওয়া যায়নি। সবাইকে একটি বিষয় ভাবিয়ে যাচ্ছিল যে এত হাই সিকিউরিটির পরও একজন নয়, বরং 3 কয়েদি পালিয়ে গেছে, তো গেছে কিভাবে। মনে রাখবেন, এ পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অ্যালেন ওয়েস্ট ছিল না, যার বুদ্ধিতে এত সব কাণ্ড। ইনভেস্টিগেশন টিমকে ডাকা হয় এবং এফবিআইকেও খবর দেয়া হয়। এরা দেখে 3জন তাদের সেলে লাগানো ছোট ওয়েন্টকে ভেঙে বাইরে বের হয়। অবাক তো সবাই তখন হয় যখন দেওয়ালের অপর পাশে 3টি নয়, বরং 4টি সেলের ওয়েন্ট ড্যামেজ দেখা যায়। জি হ্যাঁ, এ চতুর্থ ওয়েন্ট অ্যালেন ওয়েস্টের ছিল, যে কোনো কারণে সেল থেকে বের হতে পারেনি। অ্যালেন ওয়েস্টের এখন ভালোভাবে জানা ছিল তার বাঁচার আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের ভালোর জন্য ইনভেস্টিগার্সকে সকল পরিকল্পনা বলে দেয়। অ্যালেন স্বীকার করে যে সকল পরিকল্পনা তারই ছিল।
সে এই ডামি হেয়ার্স বানিয়েছিল আর তাতে লাগানো চুল সে জেলের ভেতর চুল কাটা সেলুন থেকে সংগ্রহ করেছিল। চারুসেলের ব্যাগ হলে ভাঙা ওয়েন ছিল, যার আকার 5 বাই 9.5 ইঞ্চি ছিল। অ্যালেনের এই চারুসেলের লুপহোল জানা ছিল, কেননা সে জেলে মেনটেন্যান্সেরও কাজ করেছিল। তার জানা ছিল এর দেওয়াল শুধু 6 ইঞ্চি মোটা ছিল, আর ওয়েনটির সুড়ঙ্গ খুব সহজে ভাঙা যাবে। 6 মাস ধরে চারু কয়েদি সুযোগ খুঁজে এই ওয়েনটি সুড়ঙ্গ করতে থাকে, যা রান্নাঘর থেকে চুরি করা চামচের সাহায্যে করা হতো, যেখানে অবশেষে তারা জেলের ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে একটি ড্রিল মেশিনও তৈরি করে ফেলে। তারা এই খনন কাজকে গোপন রাখার জন্য এর আগে নিজেদের মিউজিক্যাল যন্ত্রগুলো বা অন্য কোনো জিনিস রেখে দিত। এ সকল কাজ বিশেষ করে মিউজিক আওয়ার্সে করা হতো, যখন জেল ব্লকে অনেক আওয়াজ হতো। ওয়েনটা একটি করিডোর দিয়ে শেষ হতো, যেখানে কোনো সিকিউরিটি ছিল না। এখান দিয়ে একটি ড্রেন পাইপ সোজা রান্নাঘরে চলে যায়, যেখানে তারা প্রায় সময় মেনটেন্যান্সের কাজ করত। অ্যালকাট্রাসে কয়েদিদের ব্যস্ত রাখার জন্য তাদের দিয়ে মেনটেন্যান্সের কাজ করানো হতো। এই চারু কয়েদিও মেনটেন্যান্স করার জন্য ছাদে যেত, আর সেখানে গিয়ে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী ছোট থেকে ছোট বিষয়গুলোর উপর নজর রাখত। ছাদ থেকে তারা অন্য পাইপকে ব্যবহার করে নিচে নেমে আসে আর আইল্যান্ডের 15 ফিট উঁচু প্যান স্টোপকে পার হয়ে যায়। তারা তাদের সকল পরিকল্পনা তৈরি করে রাখে। রবার রেনকোটসকে একত্র করে তারা তাদের জন্য একটি ইনফ্লেটেবল রাফটও তৈরি করে রাখে। এই রেনকোট জেল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দেওয়া হতো, যা তারা বাহানায় বাহানায় একত্র করতে থাকে। এছাড়া রেনকোট দ্বারা তারা নিজেদের জন্য লাইফ জ্যাকেটও তৈরি করেছিল, কেননা রাফ যদি কাজ না করে তাহলে এই জ্যাকেটগুলো তাদের ডুবে যাওয়া থেকে বাঁচাবে। তবে এফবিআই এর জন্য আসল প্রশ্ন এখনও এটি ছিল যে পালিয়ে যাওয়া কয়েদিরা এখন কোথায়। তাদের চতুর্থ সাথী অ্যালেন ওয়েস্ট বলে, পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমে অ্যালকেট্রাজের উত্তরে অ্যাঞ্জেল আইল্যান্ড হয়ে মেইনল্যান্ডে পৌঁছাবে, যেখানে সিকিউরিটি নায়ের বরাবর। সেখান থেকে তাদের একটি গাড়ি আর কিছু কাপড় চোপড় চুরি করার ছিল। অ্যালকেট্রাজের সকল মেইনল্যান্ডে তল্লাশি চালানো হয়, তবে সেখানে কোথাও চুরি অথবা ডাকাতির কোনো রিপোর্ট পাওয়া যায়নি। অসম্ভব সিকিউরিটিকে বোকা বানানো কয়েদিদের সমুদ্র গিলে খেয়েছে, অথবা অ্যালেন ওয়েস্টের বলা ঘটনাটি এফবিআইকে ধোঁকা দেওয়ার জন্য বানানো হয়েছিল। তারা 3 জনের কোথাও নাম নিশান পাওয়া যায়নি। ব্লক বিয়ের ছাদে অবস্থিত ফুটপ্রিন্টস, যেখানে এ সকল জিনিস বানানো হয়েছে, সে সিক্রেট ওয়ার্কশপ আর যে পাইপে চড়ে তারা নিচে নেমেছিল তার উপর পায়ের ছাপ দেখে এটি তো ভেরিফাই হয়ে গেছে যে অ্যালেন ওয়েস্টের এই বলা ঘটনাটি মিথ্যা নয়। এখন এফবিআই এর সাথে সাথে কোস্টগার্ড, ব্যুরো অফ প্রিজন আর ইউএস মার্শাল সার্ভিসকেও এই কেসে একত্র করে সমুদ্রে কয়েদিদের খোঁজ করা শুরু করে। তবে তাদের কোথাও না কয়েদিদের সন্ধান মিলে, আর না তো কোনো রাফট অথবা লাইফ জ্যাকেটের। এটি পুলিশের কেস থেকে এখন একটি মিস্ট্রি কেসে পরিণত হয়। আগামী 4 দিনে কোস্টগার্ডদের ভাসমান লাকড়ি দিয়ে তৈরি একটি বৈঠা মিলে, যেটিকে মনে করা হয় সে রাফটের একটি অংশ। তারপর রেনকোট দিয়ে তৈরি 2টি বস্তাও পাওয়া যায়, যেখানে কয়েদিদের পার্সোনাল জিনিস, ছবি আর চিঠিও ছিল। এটি থেকে ধারণা করা হয় যে 3 জন কয়েদি জীবিত মেইনল্যান্ডে পৌঁছায়নি, কেননা এ সকল জিনিস এমন ছিল যে যা কোনো কয়েদি এত সহজে নিচ থেকে ফেলে দেয় না। কোনো মৃতদেহ 2 দিন পর পানির উপরের অংশে ভেসে ওঠে, তবে আগামী কয়েক মাস পর্যন্ত ইনভেস্টিগেশন দল না কোনো মৃতদেহ পায় আর না তো কোনো মৃতদেহের অংশ। একটি থিওরি এটি যে 3 জন কয়েদি রাফট দিয়ে নয়তো সাঁতার কেটে মেইনল্যান্ডে পৌঁছে গেছে, কেননা 1962 সালে এসকেপের পর এফবিআই অ্যাংলিনের পরিবারের উপর কড়া নজরদারি করে। তাদের একজন ভাতিজা ডেভিড উইডনার এফবিআইকে বলে, জন আর ক্লিয়ারেন্সের বড় ভাইয়ের মৃত্যুর পর বোনদের বলে যে তাদের ভাই নিরাপদে আছে আর তারা তাদের সাথে যোগাযোগে আছে। পরিবারের অনেক সদস্যকে এটিও বলা হয় যে পরিবারের ছোট অনুষ্ঠানে 2 জন আজব ভেষের মহিলার আগমন ঘটে, যারা মূলত জন আর ক্লিয়ারেন্স ছিল। তারা নিজেদের ভেষ পাল্টে সেখানে এসেছিল, তবে এরপর এই 2 জন মহিলার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কোনোদিন। তবে এসকেপের 15 বছর পর অ্যাংলিন ব্রাদার্স এর কাজিন ব্রাজিলে 2 ভাইকে একটি ক্লাবে দেখে আর তাদের ছবিও তুলে রাখে। তার পরিবারের মতে এরা অ্যাংলিন ব্রাদার্স ছিল, আর ইউএস মার্শাল সার্ভিসের মতে এই ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের বয়স অ্যাংলিন ব্রাদার্সের সাথে মিলে না। এটি শেষবার ছিল অ্যাংলিন ব্রাদার্সদের জীবিত থাকার শেষ খবর। এরপর আজ পর্যন্ত এদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই এসকেপের 1 বছর পরে অ্যালকেট্রাসকে বন্ধ ঘোষণা করা হয়। 1979 সালে আশাহত হয়ে এফবিআইও অফিসিয়ালি এই কেস থেকে হাত তুলে নেয়
এখন শুধু ইউএস মার্শাল সার্ভিসে, যেখানে কিনা এখনো পর্যন্ত এই কেসটি খোলা রয়েছে। আর এটি ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ না কয়েদিরা ধরা খায় কিংবা তাদের মৃতদেহ পাওয়া যায় অথবা তাদের বয়স ৯৯ না হয়ে যায়। অ্যালকেট্রাস আইল্যান্ডকে আজ একটি ন্যাশনাল পার্কে পরিণত করা হয়েছে, যেখানে ট্যুরিস্টরা সেসব মঞ্জিল দেখতে পাবে যেখানে কিনা অ্যাংলিন ব্রাদার্স, ফ্র্যাঙ্ক মরিস আর অ্যালেন ওয়েস্ট আটকা ছিল। আশা করি মিস্ট্রি টিভির আজকের ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।